চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। জমা দেওয়া হচ্ছে খসড়া, চলছে নিবন্ধনে প্রাথমিকভাবে উত্তীর্ণ 22 দলের যাচাই। ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ জমার সময় বাড়ল একদিন। লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি ছাত্র দলের, তদন্ত কমিটি গঠন। জামালপুর এনসিপি নেতা পরিচয়ের আড়ালে ভারতে মানব পাচার, তদন্তে মেলে বিপুলের সম্পৃক্ততা, দলের কেউ নয় দাবি এনসিপির। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে অবরুদ্ধ ঢাকার সড়ক, বেপরোয়া গতিতে প্রায় ঘটছে দুর্ঘটনা, তীব্র যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে। কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে পদে পদে অনিয়ম, দুর্নীতি, প্রকৌশলী ঠিকাদারের যোগসাজশে হয় কোটি কোটি টাকা লোপাট। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বেড়েছে রপ্তানি, গেল অর্থ বছরে যায় 514 কোটি টাকার পণ্য, আগের বছরের চেয়ে বেশি 87 কোটি। এবং ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র, জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, আলোচনার মাঝপথে পুতিনকে ফোন। শুভ সকাল, সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। সুষ্ঠু নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া সে বিষয়ে কথা বলেছেন বলে জানান তারা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। নির্বাচনী রোডম্যাপ নিয়ে জনমনে কৌতূহল ছিল বেশ। সেই কৌতূহল মেটাতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেন চলতি সপ্তাহে পাওয়া যাবে রোডম্যাপ। কমিশনে খসড়া জমা হয়েছে। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান, মাঠ পর্যায়ে প্রশাসন সাজানো, কে হবে মুখপাত্র, এইসব বিষয়ে নির্ধারণে কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান আছে বলেও জানান তিনি। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। তবে সীমানা পুনর্নির্ধারণী আগামী রোববার থেকে 4 দিনে প্রায় 1800 আপত্তি শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সময় বাড়ালো আরও একদিন, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে তফসিল অনুযায়ী পূর্ব নির্ধারিত শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করে প্রায় সবকটি ছাত্র সংগঠন। এদিন কেন্দ্র সংসদে 565 জন ও হল সংসদে মোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তবে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ তুলেছে ঢাবি ছাত্রদল। হাসান আল মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির 7ম দিন ছিল সোমবার। এদিন সকাল থেকেই প্রার্থীরা সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে ভিড় করেন। তবে সোমবার রাতে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার একদিন বাড়িয়ে মঙ্গলবার শেষ দিন নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার ছাত্রদল মনোনয়ন সংগ্রহ করলেও তাদের পূর্ণাঙ্গ প্যানেল এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল অভিযোগ করে ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচন বানচাল করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নেতারা। সাধারণ শিক্ষার্থীদের মতকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্তে আসতে পারেনি, কিন্তু আমরা দেখলাম এই ডাকসুকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয় প্রক্টর ইতিমধ্যেই আপনারা জানেন তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে তিনবার, যেটা তার এখতিয়ারে নাই, এই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। এদিন সকালে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সভাপতি পদে আবু সাদিক কায়েম এবং জিএস পদে SM ফরহাদের নাম ঘোষণা করে সংগঠনটি। আমাদের এই প্যানেলে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু সাদিক কাইম ভাই, এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন SM ফরহাদ ভাই। এদিকে ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে বিনিয়ামিন মোল্লা এবং জিএস পদে সাবিনা ইসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানানো হয়। আমরা মনে করি মানব সম্পদ উন্নয়ন জাতি গঠনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া উচিত, সেটার জন্য আমরা কাজ করব। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং মাহিন সরকারকে ভিপি ও জালালউদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। আর নির্বাচনে বামপন্থী জোট তাদের প্যানেলের নাম চূড়ান্ত না করলেও তাদের ভিপি প্রার্থী হিসেবে তাসনিম আফরোজ ইমি এবং জিএস প্রার্থী মেঘুমল্লার বসুর নাম ঘোষণা করেছে। আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। ভিপি প্রার্থী হিসেবে আব্দুল কাদের ও জিএস প্রার্থী হিসেবে আবু বাকের মজুমদারের নেতৃত্বে বাগসাসের পূর্ণাঙ্গ প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনকে স্বাগত জানিয়েছি। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, শেষ দিকে ডাকসু কেন্দ্রীয় সংসদে সপ্তম দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদে 565 জন এবং হল সংসদে মোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়ানো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র উদ্বেগ হিসেবে দেখছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক কোশ্চেন বলে মন্তব্য করেন তারা। অভিযোগ করেন, ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের পায়তারা করলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোণ কারণে, এবং অন্তর্কোণ সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যুগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি, তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন। গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে ডিও ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। পরে রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে নিজ পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে এ বহিষ্কার আদেশ কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বহিষ্কারাদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর মানব পাচারের চক্র গড়ে তুলেছেন রিদওয়ান বারী তালুকদার নামের এক ব্যক্তি। বিপুল তালুকদার নামে তিনি পরিচিত। 5 আগস্টের পর থেকে ভিসা পাসপোর্ট ছাড়াই অনেক বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে পাঠিয়েছে তারা। পাচারকালে গ্রেপ্তার 2 জনের তথ্য আর পুলিশের অনুসন্ধানে এনসিপি নেতা বিপুলের সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। তবে বিপুল দলের কেউ নয় বলে দাবি বকশীগঞ্জ এনসিপি নেতার। জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এম.এ. আজিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিছিল স্লোগানে দেখা মেলে রিদওয়ান বারী তালুকদার ওরফে বিপুল তালুকদারকে।
২৪-এর ৫ আগস্টের পর বিপুল শুধু এনসিপি নেতাই বনে যাননি, জামালপুরে গড়ে তুলেছেন ভয়ঙ্কর এক মানব পাচার চক্র। সে চক্র বৈধ ভিসা পাসপোর্ট ছাড়াই জামালপুর সীমান্ত থেকে শুরু করে অবৈধভাবে ভারতে মানব পাচার। গত ১৭ এপ্রিল অবৈধভাবে ভারতে পাঠানোর সময় খোকন গাজী ও সোহেল রানা নামের দুজন বাংলাদেশিকে আটক করে সাতানীপাড়া বিওপি জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি। শুরু হয় পুলিশের তদন্ত। সে তদন্তে বেরিয়ে আসে মানব পাচার চক্র। সে চক্রের অন্যতম সদস্য এনসিপি নেতা রিদওয়ান বারী তালুকদার ওরফে বিপুল তালুকদার। গ্রেপ্তার করা হয় বিপুলকে। জনৈক বিপুল নামে একজন, সে বেশ কিছু লোককে এই সীমান্ত এলাকা তার বাড়ি হওয়াতে সুবাদে সে মানুষকে এইখান থেকে ইন্ডিয়া যাইতে সহায়তা করছে। সে অবৈধভাবে ইন্ডিয়া যে লোকগুলা গেছে এদেরকে সহায়তা করছে, তার ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে এনসিপির মিছিল সমাবেশে থাকলেও বিপুল এনসিপির কেউ না বলে মুঠোফোনে দাবি করেন বকশীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দিকুর রহমান মানিক। এখন পর্যন্ত এ চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। আদালতের অনুমতিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গ্রাম থেকে শহর সবখানে এখন চলছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। ঢাকার মহাসড়কে জানে প্রায় ঘটছে দুর্ঘটনা। সেই সঙ্গে ভেঙে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল শিক্ষার্থী সহ নগরবাসীকে। যদিও লাইসেন্সবিহীন এসব যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানায় পুলিশ। মিনহাজ আকনের ক্যামেরায় সাদ আহমেদের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা সম্প্রতি এক আতঙ্কের নাম। বেপরোয়া গতি, ফিটনেসবিহীন কাঠামো আর অদক্ষ চালকের কারণে ইতিমধ্যেই ব্যাটারি চালিত রিকশা খেতাব পেয়েছে গরিবের টেসলা নামে। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই এখন এই যানের সরব দৌরাত্ম্য, যেন সড়কের অঘোষিত রাজা, যার বেপরোয়া চলাচলে যেন সড়কে কোণঠাসা অন্য যানবাহন। বেপরোয়া গতির কারণেও হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকে আবার বরণ করছেন পঙ্গুত্ব। দেশে ব্যাটারি চালিত রিকশার সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সারা দেশে চলাচল করছে ২০ লাখেরও বেশি, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ১২ লাখ। ব্যাটারি চালিত রিকশার অবাধ বিচরণে প্রায় বিলুপ্তির পথে পায়ের প্যাডেল চালিত রিকশা। যে কয়টি চলছে তারাও বলছেন ব্যাটারি চালিত রিকশার কারণে রুটি রুজি নেমেছে প্রায় শূন্যের কোটায়। কোনো ভাড়া নাই, সব অটোতে জায়গা, 50টা ভাড়া 20টা জায়গা অটোরা। আমি খুব কষ্টে আছি। এই গাড়ির উপর সংসার না পাওতে থাকবে, না পাওতে চালাবার এই অটোর কারণে। ব্যাটারি চালিত রিক্সা বাড়ানোর পরে আমাদের এই বাংলার ইনকাম নাই করিয়ে চলে। পথচারী থেকে অন্য যানের চালক সবাই অতিষ্ঠ লাইসেন্সবিহীন 3 চাকার বাহনের উপর। প্রতিটা দিনই আমাদের এলাকাতে এবং ঢাকা শহরের সব জায়গাতেই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ ওদের ব্রেকিং সিস্টেমটা খারাপ, প্রচণ্ড স্পিডে চলে। তো আসলে এটার কোনো উদ্বেগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার পুরোপুরি ব্যর্থ। ব্যাটারি চালির কারণে আমরা তো গাড়ি চালাইতে পারি না। ওরা পুরো ঢাকা শহর লয়ে লইছে। ঢাকা শহর পুরো জামজট ব্যাটারি চালিত লাগে। মেন রাস্তা, তার আশেপাশে একটা ভালো গাড়ি আছে, কি আছে না প্রেসিডেন্টের গাড়ি না মন্ত্রীর গাড়ি, এটা দেওয়ার বিষয় না, এটা দেওয়ার বিষয় না। তারা দেখে না প্রচুর টানা জায়গা, লাগলে লাগলোই, হারলে ফাললই, ছিঁড়ে গেলে গেলই। অহরহ হচ্ছে প্রত্যেক 5-10 মিনিট পর পরে দুর্ঘটনা হয় এখানে। যদিও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। ঢাকা মহানগরীতে আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ব্রেকিং সিস্টেম সবকিছু মিলিয়ে ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা, সেই সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা। সাধারণ মানুষ বলছে শুধু চালকের বিরুদ্ধে অভিযান নয়, অভিযান চালাতে হবে উৎপাদনকারী ও আমদানিকারকের বিরুদ্ধে। তবেই সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে পড়তে পড়তে দুর্নীতি ও অনিয়ম।
সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকায় ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লোপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, যা শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এ প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6 তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকায় তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এই প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটায়। 2023 সালের 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের 19টি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার কাজ পায় MSSB ট্রেডিং হাউস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করা হয় মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি করে বিল দেওয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, ছনো মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট প্রায় অর্ধেক। 200 কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40%-এর ওপরই নষ্ট। মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল স্পেসিফিকেশন ক্রয় করা হয়নি। এদিকে হাসপাতালের কোটি কোটি টাকার সব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে, এতে ভোগান্তির শেষ নেই তাদের। বলেছে আপনারা যেখান থেকে ভালো হয় সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন, আমরা দেখে দেবো। এখানে ওটি না থাকার জন্য অপারেশনটা করতে পারলো না, আমাকে সদরে দিয়ে দিচ্ছে, ওখানে অপারেশন করাতে বলছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির। তবে এসব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সকাল 7টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া। পরে দুপুর 2টায় আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ বনজ বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হওয়া 10টি বগি উদ্ধার করায় 4 ঘন্টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাত 10টা নাগাদ আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আশুগঞ্জ স্টেশনে পৌঁছে বগিগুলো উদ্ধার করে ভৈরব জংশন স্টেশনে নিয়ে গেলে পুনরায় আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে 2টি বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেন থেকে 10টি বগি আলাদা হয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহত বা রেল লাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানায় রেল কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়। গত অর্থবছরে ভারতে 514 কোটি টাকারও বেশি
পণ্য রপ্তানি হয় এই বন্দর হয়ে, যা বিগত 2023-24 অর্থবছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে আমদানি অনিয়মিত হয়, কমেছে রাজস্ব আদায়। ব্যবসায়ীদের দাবি, গত মে মাসে বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে নতুন অর্থ বছরে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি বাণিজ্য। তবে রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারতে নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের। সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর। এ বন্দর হয়ে 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে 514 কোটি 54 লাখ টাকার পণ্য। বিগত 2023-24 অর্থবছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 7 কোটি 31 লাখ 82 হাজার টাকার পণ্য। গত বছরের তুলনায় 51 লাখ টাকা কম রাজস্ব আদায় করেছে সরকার। গেল মে মাসে স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। মোট রপ্তানি বাণিজ্যের অর্ধেক রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে। এতে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নিষেধাজ্ঞার কারণে নতুন 2025-26 অর্থবছরে রপ্তানি বাণিজ্য ঘাটতি হবে অন্তত 30 থেকে 40%। ঘাটতি পূরণে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ বাণিজ্য সচল রাখার তাগিদ ব্যবসায়ীদের। ভারত সরকারের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হয় এবং পূর্বের ন্যায় আমরা রপ্তানি করতে পারি। আমাদের এই রপ্তানিমুখী বন্দরটাকে যেন প্রাণ ফিরে পাই, যেন আমরা আগের মতো এই বন্দরটি রপ্তানি করতে পারি। এদিকে রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ এই রাজস্ব কর্মকর্তার। মে মাসে কিছু প্রতিবন্ধকতা বা রেস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, বরং রপ্তানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসক জানায়, সম্প্রতি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। দুই দেশের কূটনৈতিক আলোচনা চলমান থাকায় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। তার সাথে কথা হয়েছে এবং উনি জানিয়েছেন যে এই বিষয়ে ওনারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আশা করি অতি দ্রুত ডিপ্লোম্যাটিক ওয়েতে সমস্যা সমাধান করা যাবে। গত বছর সরকার পতনের পর বাণিজ্য রপ্তানিতে কিছুটা ভাটা পড়লেও দুই দেশের কূটনৈতিক তৎপরতায় বাণিজ্য ঘাটতি পূরণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন বঞ্চিত 3 গ্রামের মানুষ। বিগত 16 বছরে রাস্তার কোনো উন্নয়ন না হয় হাঁটু সমান কাদা মারিয়ে চলাচল করতে হচ্ছে হাসনপুর, কুতুবপুর ও উকুয়াকান্দার কয়েক হাজার মানুষকে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের। দীর্ঘদিন বেহাল সড়কের কারণে থমকে গেছে এখানকার অর্থনৈতিক অবস্থাও। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন এইচ হিমেল। এই চিত্রটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শীতলা ইউনিয়নের হাসনপুর 3 রাস্তার মোড় থেকে উকুয়াকান্দা 3 কিলোমিটার সড়কের বিগত 16 বছরে কোনো উন্নয়ন না হওয়ায় হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে চলাচল করতে হচ্ছে হাসনপুর, কুতুবপুর এবং উকুয়াকান্দার কয়েক হাজার মানুষকে। এতে সবচেয়ে বেশি বিপাকে স্কুল কলেজের শিক্ষার্থী এবং বয়স্ক লোকজন। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, রাস্তা কাদাতে পুড়ে গিয়া বইটি মাখা এলায়। পুরমপুরে আছে, তারা মসজিদে আসতে পারে না। গাড়ি করে 30-40টা গাড়ি চলে, রাতে 24 ঘন্টা মানুষ যাওয়া আসা করে, যার ফলে মাস্টাররা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুলে যাইতে পারে না, আসতে পারে না। রাস্তাটি সংস্কারে বারবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি। তাই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। 2বারের এমপি, 4বারের চেয়ারম্যান, মনারি গ্রাম আমাদের ফাঁস এলাকা, আমার শীতলা ইউনিয়নেরই রাস্তাটা হয় নাই। আমরা ভোগান্তিতে আছি। এইরকম রাস্তা একটা বিস্তার হয়ে গেছে। এই রাস্তা কিছু মঞ্জুর করলো না, খালি একটু বালু হালায় গেছে। তবে সড়কটি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেসব রাস্তা সমস্যা, তার মধ্যে কিছু রাস্তা এলডিডি এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঠিকঠাক করে দেওয়া হয়েছে। কিছু একটু তথ্য দেন কোন কোন রাস্তার সমস্যা, এটার জন্য আমরা চিঠি লিখতেছি। স্থানীয় সরকার সচিব স্যারের কাছে এই চিঠিটা দিয়ে দিবেন, যাতে দ্রুত আমরা এই রাস্তাগুলো ঠিকঠাক করতে পারি। মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব করতে রাস্তাটি দ্রুত মেরামত করা হবে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জে একটি খামারে অস্ত্রের মুখে 5টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার বিভিন্ন খামারে একই রকম একাধিক ঘটনা ঘটায় দুশ্চিন্তায় খামারিরা। মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
মানিকগঞ্জ হেমায়তপুরের আঞ্চলিক মহাসড়কের নয়াকান্দি এলাকার জামেলা ডেইলি ফার্ম। গেল বুধবার ভোরে 10 থেকে 15 জনের একটি সশস্ত্র দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হানা দেয়। ফার্মের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে খামারে থাকা 5টি গরু লুট করে। 5টা গরু উড়াই নিয়ে গেছে, উড়াইয়া ওই অবস্থায় নিয়ে যায়। এর মধ্যেই মনে করেন যে একটা গরু ছুটে গেছে, হাতত না ছুটে যাওয়ার পর গৃহস্থর বাড়ি গেছে, যায় ওই গরুই হামলাইছে। এরকম কেউ জানি বাঙ্গুরা বহুত খামার থেকে গরুগুলো চলে যেতেছে, কিন্তু এইভাবে প্রশাসন আসলে এটা উদ্যোগ নেয় না, কিন্তু পুলিশ প্রশাসনে যে রাস্তা দিয়ে টল দেয় ওরা এটা গুরুত্ব দেয় না। সম্প্রতি জেলার বিভিন্ন খামারে গরু লুটের এ ধরনের ঘটনা ঘটেছে। এতে দুশ্চিন্তায় আছেন খামারিরা। গরু চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের। এই গরু চোরের চক্র যারা এই প্রান্তিক খামারিরা তো বড় বড় ক্ষতি করে, তাদের আইনের আওতায় এনে আইনের মধ্যে তাদের শাস্তি দেওয়াটা এটা আমার নিজের মনের কাম্য আর কি। গরু চুরির ঘটনা খতিয়ে দেখার কথা বলছেন পুলিশ। বলছেন চোরদের খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে বক্তব্য হচ্ছে যে অভিযোগ আমরা আসছিলাম, ঘটনাস্থল পরিদর্শন করছি, আমরা সিসি ফুটেজ পর্যবেক্ষণ করতেছি, করে অভিযান করব। চোর চক্রের সদস্যদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন খামারিরা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।